নমস্কার, আমি ঝুনু সরকার। আমি আমার এই চ্যানেলে নিজের লেখা গল্প পরিবেশন করে থাকি। আজকের গল্প অন্ধকার। আকাশে কালো মেঘের ছিটে ফোঁটাও নেই, তবু গ্রীষ্ম ফুরিয়ে এলো। ক্যালেন্ডারে বোঝা গেলেও তা অবশ্য আকাশ থেকে বোঝে কার সাধ্য। বিশেষ প্রয়োজনে জয়পুর যেতে হয়েছিল। যাবার সময় উড়ানপথেই গিয়েছিলাম। তাড়া ছিল, ট্রেনে কোনো রিজার্ভেশন পাওয়া যায়নি। ফেরার পথে ট্রেনের রিজার্ভেশন বুকড, তাই আমরা নিশ্চিন্তে নিজের জায়গায় বসলাম। জানলার পাশেই সিট। মোবাইলে কখনো ছবি তুলে কখনো ভিডিও বানিয়ে সময় কাটাচ্ছিলাম। আমি জানি প্রায় 29 ঘন্টা সময় আমায় এই ট্রেনের খুপড়িতেই কাটাতে হবে। আমি ছাড়া সবাই হিন্দিভাষী। হিন্দি আমি বলতে বুঝতে ভালোই পারি, তবে এরা একটা পরিবার। পাশের কামরা এ কামরা মিলিয়ে গোটা 10। তাই এদের নিজেদের মধ্যেই এরা মত্ত। এতে একটা সুবিধাও আছে, খুব একটা বিরক্ত হতে হয় না। জানলার বাইরে মাইলের পর মাইল শুখা ফাটা জমি। কোথাও কখনো কচি সবুজের বাজরা বা ভুট্টা দেখা গেলেও বাকি অংশে বড় বড় ইউক্যালিপটাস আর জংলি গাছের ঝোপঝাড় ছাড়া আর কিছুই তেমন নেই। শুকনো মাটির দিকে তাকিয়ে হঠাৎ আমার গল্প লেখার খাতার কথাটা মনে পড়ল। অনেক দিন হলো তাতেও কোনো গল্প জমা পড়েনি। প্রায় ভাবি লিখব, কিন্তু খাতায় পেনের সংযোগ আর হয়ে ওঠে না। একবার ভাবি এত বড় সময়ের ট্রেন যাত্রা, তাতে কি কোনো গল্প পাবো না? দেখা যাক। সকাল 9:15 ট্রেন ছেড়েছিল প্রায় 9:30। তারপরে একটু একটু করে বেলা বাড়ে, একসময় বেলার শেষ হয়। ট্রেনের ভিতরের আলো জ্বলে ওঠে। এতক্ষণ তবু বাইরের পরিবেশ দেখা যাচ্ছিল। স্টেশন ধরুক না ধরুক তার নামগুলো চোখ মেলে পড়ে নিচ্ছিলাম। নানা চেহারার মানুষজন দেখা যাচ্ছিল। বাংলা ছাড়া অন্য ভাষার কলকাকলি শুনছিলাম। এখন সব মনোযোগ ট্রেনের মধ্যে। একসময় রাত কেটে ভোর হলো। ট্রেন লেট ছিল, তাই ভোরে মোগলসরাই ধরল। আমার সঙ্গের সেই যাত্রীদল মোগলসরাই নামল। পুরো ফাঁকা কামরাটা। তবু ট্রেন কি ফাঁকা থাকে? আবার অনেকে উঠল। এবার একটু শিক্ষিত মানুষজনই যাত্রী হলো। এরাও অবাঙালি। ওরা কলকাতা স্টেশনে নামবে। দুটো বাচ্চা, একটার বয়স এই 10 বছরের, সেটি মেয়ে, আর 12 বছরের একটা ছেলে নিয়ে ওদের পরিবার। মহিলা তার স্বামী একটু আধটু কথা বিনিময় করছিল আমার সাথে। যোশীটি থেকে, না যোশীটি হবে না হয়তো, তার দু একটা আগের স্টেশন থেকে, কারণ আমি লক্ষ্য করিনি, দুজন মেয়ে উঠেছিল। আমি নিজেতেই মত্ত ছিলাম। হঠাৎ দেখি দুজনেই খুব কাঁদছে। চুপচাপ, মুখে কোনো শব্দ নেই। চোখ জানলার বাইরে, কিন্তু চোখের জল অঝরে ঝরছে। আমি এতক্ষণ বর্ষার কথা ভাবছিলাম। ফোনে জেনেছিলাম কলকাতায় 2 দিন হলো বৃষ্টি হয়েছে। আমি বৃষ্টি পেলুম না, কিন্তু একই বৃষ্টি এক নাগাড়ে। এমন কেউ চোখের জল ফেলতে পারে? আমি তো ভাবতেই পারি না। রুমাল দিয়ে নাক মুখ মুছে সারা মুখ নাক লাল হয়ে গেছে। জানলার বাইরে রোদে মাটি পুড়ছে, আর ট্রেনের ভিতরে তো প্রবল বর্ষণ। আমি আর আমার অবাঙালি সঙ্গিনী মহিলাটি অবাক চোখে তাকিয়ে আছে। একবার ওদিকে দেখছে, একবার আমার দিকে। আমি কি বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যারা উঠেছে তারা বাঙালি না অবাঙালি, তাদের বয়স কত, তাও তো বোঝার উপায় নেই। আজকাল সবাই তো চুড়িদার পরে, আর তা দেখে না ঠিক বোঝাও যাচ্ছে না যে এরা কত বয়স। সবটা তো দেখা যাচ্ছে না। মুখের একটা সাইডে শুধু আমরা দেখতে পাচ্ছি, বাকিটা তো আছে জানলার দিকে। এমন করে প্রায় ঘন্টা 3 কেটে গেলেও কোনো উপায় নেই কিছু জানার। আমি ওদের দিক থেকে মুখ ফিরিয়ে আমার নিজের দিকে যে জানলা ছিল তার বাইরের দিকে তাকিয়ে বসে থাকি। হঠাৎ কানে এলো, পরিষ্কার বাংলায় বলছে, তবে হিন্দিরও টান আছে। রাজুকে ওরা থানায় নিয়ে গেছে। আমার 6 বছরের ছেলেটার জীবনে একটা লাল কালি লাগিয়ে দিল ওর বাবা।
মাসি, আমি কিন্তু ওকে ছাড়ব না। এই গলা ফাটানো চিৎকারে কামরার সবাই সচকিত হয়ে তাকায় ওদের দিকে। কাড়াকাড়ি করে ফোন একবার নেয় একজন, পরক্ষে নেয় অন্যদিকে অন্যজনের কাছে বাড়িয়ে দেয়। এরপর বেদম কান্নায় ভেঙে পড়ে 6 বছরের শিশুর মা। আরও ঘণ্টাখানেক পরে আমার দিকে একবার তাকিয়ে হু হু করে কেঁদে ওঠে। এতক্ষণে ভালো করে দেখিনি, এবার দেখলাম। ফর্সা রঙে, হাতে গলায় কানে অনেক রূপোর গয়না, একখানা কালো রঙের স্লিভলেস চুড়িদার, মাথার চুল কাঁধ থেকে পিঠ পর্যন্ত ছাড়িয়েছে, ওড়না দিয়ে মাথা চুল ঢাকা। আমার চোখের ভাব দেখে বলে ওঠে, আচ্ছা, কলকাতা কটায় পৌঁছবে বলুন তো? আমি যা জানি তাই বললাম। শুনে আবার কান্না। এবার ওই একইভাবে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, রাজুকে তো তাহলে দেবে না থানা থেকে, বলছে কোর্টে চালান করে দেবে। আবার ফোনের বোতাম টিপে কানে লাগায়, তোরা যা, আমি টাকা পয়সা সব নিয়ে এসেছি, 5,000 10,000 যা লাগে আমি দেবো, রাজুকে ছাড়াবার ব্যবস্থা কর। আবার চোখে সেই ধারা। এবার গায়ের ওড়নাটা একটু সরাতেই বুঝলাম ও গর্ভবতী, প্রায় 6-7 মাসের শিশু ওর গর্ভে। সামনের মহিলাটা, অবাঙালি মহিলাটাও বুঝল। এবার হিন্দি ভাষায় ওকে বলল কিছু খেতে, না হলে পেটের শিশুটার ক্ষতি হবে। এবার সে আরও ক্ষিপ্ত হয়ে উঠল, হাত বাড়িয়ে চড় মারতে গেল সামনে বসা মেয়েটাকে। মেয়েটাও কাঁদছে। আমাদের দিকে তাকিয়ে বলে, জানেন, আজ শুধু ওর জন্য আমার ছেলেটার এই অবস্থা। আমরা চুপচাপ শুনছি। ও আমারই মেয়ে হওয়ার পর কেন যে গলা টিপে মেরে ফেলিনি, সে ভুলের মাসুল আজও দিচ্ছি। এবার সঙ্গের মেয়েটাকে ভালো করে লক্ষ্য করলাম। বছর 12-13, একটা নিষ্পাপ মুখ, অভিমানে আর ভাইয়ের চিন্তায় শুকিয়ে এতটুকু। ও তো সেই সমানে কাঁদছে। আমরা নীরব দর্শক, যতটুকু নিজে না বলছে কি করে প্রশ্ন করা যায়। এক সময় গাড়িতে খাবার বিক্রি করতে এলে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে মেয়ের দিকে বাড়িয়ে দিল। দুবার মাথা নাড়ালেও মায়ের মুখের দিকে তাকিয়ে আর তার চোখ দেখে আস্তে আস্তে নিজের দিকে নিয়ে নেয় আর খেতে চেষ্টা করলো, কারণ তার অসীম চেষ্টাকে সে আর অগ্রাহ্য করতে পারল না। খানিকটা খেয়ে আবার যে মায়ের দিকে বাড়িয়েছে, আবার সে অগ্নিময় চোখ দেখে নিজেই খেয়ে নিল। কিছু পরে ঝালমুড়ি উঠল, তাও মেয়েকে দিয়ে নিজে না খেয়ে বাইরের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগলো। এবার আমি আর ওই মহিলাটি দুজনেই ওকে কিছু খেতে অনুরোধ করলাম। হিন্দিভাষী মহিলাটি এক প্যাকেট বিস্কুট নিয়ে বলল, কুছ তো খাও, পেট সে হো, বাচ্চাকে কুছ হো যায় তব তো প্রবলেম হো যায়গা না। এবার স্নেহের কথায় ঘুরে আমাদের দিকে তাকিয়ে বলে, হাত দেখায়, তারপর সামান্য জল খায়। এবার প্রশ্ন করি, বাচ্চাটা হারালো কী করে? জানি এত উৎসুক ভালো নয়, কৌতূহল চেপে রাখতে না পেরেই প্রশ্নটা করলাম। তখন আপন মনে বলে যেতে থাকে, আমার বয়স কম হলেও জীবন অনেক বড় গো। মা বাপ কেউ নেই, ছোট থেকে মাসির কাছে মানুষ। গান শুনে শুনে গান গাইতে পারতাম, নাচতেও পারতাম। লেখাপড়ার কোনো ইচ্ছা ছিল না, তাই নাচ গানকেই 13-14 বছর বয়সে জীবিকা করলাম। মাসি আর কত টানবে? কাঁচা বয়স। মা আমার খুব সুন্দরী ছিল। খানিকটা পেয়েছি, খানিকটা নয়, অনেকটাই পেয়েছে, কারণ মেয়েটা অসাধারণ সুন্দরী। কথা বলতে বলতে মাঝে একবার জল খেলো। আমিও বললাম, দুটো বিস্কুট খাও না। না না, ঠিক আছে। আবার ফোন আসে, হ্যাঁ, জন্ম সার্টিফিকেট আমি নিয়ে যাচ্ছি তো, ফটোও আছে, তোরা শুধু দেখ আজ কিছু হয় কি না। আবার আমাদের দিকে তাকিয়ে বলে, আমার বন্ধু আর ওর বর আমায় অসময়ে অনেক করে। এবার আমি বলি, তবে এই ছেলেটাকার? বললাম না, মেয়ে হওয়ার আগে থেকেই বিজয় আমাকে ফেলে চলে গেছিল। ফিরল 6 বছর বাদে। আমার কাছে এলো, অনেক কথা বলল, নিজের ভুল স্বীকার করলো, মেয়েকে আদর করলো, আমাকে অনেক ভালোবাসলো। ওই আদরে ভেসে গেলাম, ঘর বসালাম। দ্বিতীয় ঘরের সাক্ষী রাজু। এবার আর 5 মাসে পালাইনি।
বাবুকে খুব ভালোবাসতো গো, প্রায় 2 বছর ঘর করেছিল। তারপর পুলিশে গেল, কি যে একটা হলো তা তো জানি না। তারপর থেকে আর ঘরে আসেনি। বিহারে ওর ঘর কোথায় তাও আমি জানি না, ওখানেই আবার শাদি করে সংসারী হয়েছে। ও যদি ওই মেয়েটাকে নিজের মেয়ে বলে পরিচয় না দিত, তবে ওর বোন বলেই মনে হতো। নিজের মনেই বলতে থাকে। আমার গান শুনে ছোটোখাটো হোটেল থেকে মাঝারি হোটেলেও ডাক পড়তো। পড়লাম এক মতলববাজির চক্করে, ওই 14 বছরেই আমার বিয়ে হয়ে গেল। ভাবলাম সংসার হবে আর নাচ গান হোটেলে হোটেলে করে বেড়াতে হবে না। আমাদের সংসার হয় না গো, পেটে বাচ্চা আসে। যখন মাস 5 তখন আমাকে ফেলে মাসির কাছে রেখে চলে গেল। তারপর 6 বছর আর কোনো সাক্ষাৎ নেই। মেয়ে হলো, আবার আমি পাকে নামলাম। দর কমলো, কাজ বাড়লো। কামাতে তো হবে, একটা ছেড়ে দুটো পেট। ভেবেছিলাম এসব লাইন ছেড়ে দেব, মাসির মতো নার্সিংহোমে আয়ার কাজ করব। করেও ছিলাম কিছুদিন, সে আরও জ্বালা। সেখানেও ওই একই পুরুষের দল, দেখতে আলাদা, শখ ইচ্ছে সব এক। পুরনো লাইন আর ছাড়া হলো না। অনেকে বোঝালো, তোর গলা আছে, ফিগার আছে, এ পথেই তোর রোজগার। একটু আগে বলছিল রাজুর বাপকে আমি ছাড়ব না। ভাবলাম বুঝি এই ছেলের বাবাই বোধহয়, তার মুখে উচ্চারিত ওই বাপ। একসময় চা উঠলে তাকে বলে, আচ্ছা এই ট্রেন কি প্যান্ডেলে থামবে? উত্তরে সে বলে, না বোধহয় বালি হল্টে থামতে পারে। আমাদের বলে, আমি তাহলে ওখানেই নেমে যাব, ওখান থেকে হাওড়া কাছে হবে না? আচ্ছা, তোমার রাজুকে পুলিশ ধরলো কেন? আরে রাজুকে নিয়ে ওর বাবা হাওড়া যাচ্ছিল, কোন স্টেশনে নাকি জল নিতে নেমেছিল ছেলেকে নিয়ে। ব্যাস ট্রেন চলতে শুরু করেছে আর ওর বাবা উঠে পড়েছে, আর ছেলে স্টেশনে রয়ে গেছে। রেল পুলিশ ধরেছে। তখন রাজুর বাবার ফোন নম্বর রাজুর মুখস্থ ছিল, সেই নাম্বারটা ও বলেছিল। ওর ওর বাবার নাম্বারটা পেয়েই পুলিশ তখন ফোন করলে সেই ফোন থেকে সে আমাকে জানায় যে এই ঘটনা ঘটেছে। কিন্তু তারপর কতবার আমি আর আমার মেয়ে চেষ্টা করছি ওর বাবাকে ধরতে, কিন্তু কিছুতেই পাচ্ছি না। ওর বাবা তো দেশে সংসার করছে, বিহারে। ও আর আমাদের কোনো খবর নেয় না, আমরাও জানি না ও কোথায় আছে। তাই আমরাও ওর কোনো খবর নিতে চাই না। একবার মধুপুরে এসেছিলাম নাচ গানের অনুষ্ঠানে। যেখানেই যাই আমাদের মেয়েদের একটা গ্রুপ থাকে। অনুষ্ঠান থেকে 4-4টে গুন্ডা দিয়ে আমাকে তুলে নিয়ে যায় নিজেদের বাড়িতে। বীরুকে আমি চিনতাম আগে থেকে, আমাদের বাড়িতে কাছাকাছিই থাকতো। অনেকবার আমাকে বলেছে ও আমাকে ভালোবাসে, আমি কান্দিই না। মাসিকে দিয়ে বলিয়েছে, তাও শুনিনি। আমার এত বড় মেয়ে ছেলে, কেন আমি আবার নিজের বিপদ ডেকে আনবো? বীরু আমায় নিয়ে বিয়ে করলো। আমি বলেছিলাম আমি বিয়ে করলে আমার ছেলে মেয়ের দায়িত্ব নিতে হবে। ও রাজি হলো। বাড়িতে আমাদের জন্য বাবা মায়ের সঙ্গে অনেক ঝগড়া করতো, এখনও করে। ওর বাবা মা ভাই বোনেরা তোমার ছেলে মেয়ে সমেত তোমাকে মেনে নিয়েছে? না, ওর বাবা মা এখনও মেনে নেয়নি, তবে কাকা কাকিমা সংসারের অন্যেরা মেনে নিয়েছে। বুঝলাম গণ্ডগোল আছে। রাজুকে ইচ্ছে করেই হয়তো হারিয়ে যেতে দিয়েছিল। এবার পুলিশ থেকে যখন ছেলেকে ছাড়বে, তখন ওর বাবার নামেও একটা ডায়েরি করবে। কোথায় গেল সেটা তো তোমার জানা দরকার। নিজের ছেলেকে এমন অসাবধানতায় নিয়ে যায় কেউ? কথা বলতে বলতে চোখের জল বেশ শুকিয়ে গেছে। আমিও জানলার বাইরে তাকাই, ওপাশ থেকে গলা শুনে তাকাই, আমার দিকে বলে, ও দুসরা পাপা বাচ্চাটা বলে ওঠে। নয়া পাপা। আমি বাবুর মায়ের দিকে তাকিয়ে বলি, মেয়ে কি বলছে? হ্যাঁ, এটা আমার পেটে যে বাচ্চাটা আছে এর বাপ। এ কথা শুনে আমি তো মানে? তুমি ওর বাবার সাথে ছেলেকে ছাড়লে কেন? ও বারাকপুরে একটা হস্টেলের থেকে পড়াশোনা করে, স্কুল খুলেছে, তাই
ও বীরুর সাথে হাওড়ায় মাসির কাছে আসছিল। তো পথে এই সব হবে আমি কি করে জানবো বলো? আমি শুনি টাকা পয়সা যা ছিল নিয়ে মেয়েকে নিয়ে চলে এলাম। এত বড় মেয়েকে ওখানে কার কাছে রাখি বলো? আর কি বলবো, মেয়েও কি ভালো। মাসির কাছে মানিকতলায় ছিল, এই বছরই জানুয়ারিতে নিয়ে গেছি। জানো, মেয়েটা আমাকে দেখে, বোঝে না বলো? একটু লেখাপড়া শিখে নিই কষ্ট করে। মাসি ওকে রাখলো না কেন জানো? রাত 10টার আগেই 12-13 বছরের মেয়ের আড্ডা দেওয়া শেষ হয় না। যত পাড়ার খারাপ ছেলেদের সঙ্গে ওর বন্ধু। মাসিও ঘরে থাকে না, ডিউটি বেরোয়। বলল, আমি ফুলুর ঝামেলা আর নিতে পারবো না, তুই নিয়ে যা। আমার কাছে যে এনেছি, এখানেও সর্বদা চোখে চোখে রাখি। আমি আর পারি না গো। মাঝে মাঝে মনে হয় 30 পেরোলোই না, এই জীবন ঘটনার শেষ নেই, দিই জীবনটাকে শেষ করে। মা তো, এদের ছেড়ে কোথায় গিয়ে সুখ পাবো বলো? ভগবানের কাছে গিয়েও সুখ পাবো না। আমি পেটের দিকে তাকাই, সত্যি মেয়েরা কি পুরুষদের শখ মেটাবার সামগ্রী? আবার উসখুস করছে, ঘড়ির কাঁটা দেখছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 3 থেকে 4, ওর উত্তেজনা তত বাড়ছে। আমার আমরা ওকে দেখে সত্যি বুঝতে পারছি কতটা চঞ্চল হয়ে আছে ও ভিতর থেকে। পারলে ইচ্ছে করে ওর যদি দুটো ডানা থাকতো, পাখি হয়ে উড়ে যেত ওর রাজুর কাছে। আবার ফোন করে, বোধহয় ওর বন্ধুকেই করে। পুলিশকে বল না, রাজুর সঙ্গে একটু দেখা করতে যদি দেয়, তাহলে রাজুকে ফোনটা দে, ওর একটু আমি গলা শুনি। একবার বল না, একটু অনুরোধ কর, যা টাকা পয়সা লাগে সব দিয়ে দেবো। শোন না, যদি ফোন করতে নাও দেয়, রাজুকে বলবি, রাজু যেন না কাঁদে, বলবি ওর মা এক্ষুনি আসছে। বলে ফোনটা রেখে ধরে আসা বৃষ্টি আবার শুরু করে। আমরা ওর দিকে সরাসরি আর তাকাতে পারি না, লক্ষ্যই করে যাচ্ছি। এবার স্টেশন আসতেই উঠে পড়ল, ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে মেয়েকে নিয়ে আমাদের দিকে একবার তাকিয়ে ট্রেনের দরজার দিকে এগিয়ে গেল। ওরা বেরিয়ে যেতে মনটা খুব খারাপ হয়ে গেল। মনে মনে জানালাম, ওর রাজুকে যেন বুকে পায়। মনে মনে একটা সুন্দর ছবি আঁকতে লাগলাম। এক হাতে রাজু, অন্য হাতে ফুলু, অন্তঃসত্ত্বা মার, মুখে স্বর্গীয় হাসি। আমার সে ছবি কি সঠিক হবে? আমার চোখের তারায় আঁকা ছবি দূর থেকে দূরেই চলে গেল। নিজের গন্তব্যস্থান কলকাতাতে পৌঁছলাম। ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ির প্রতীক্ষা করতে থাকলাম। ভিড়ে দাঁড়ানো নানা মুখ চোখ লক্ষ্য করতে থাকলাম। আর তাদের মাঝেই আমার চোখ দুটো আটকে থাকে। কত লোকের কত মতলব। এই মতলববাজিদের হাত থেকে ফুলু রক্ষা পাবে তো? নাকি এই ভিড়ের ঠেলায় কোথায় অন্ধকারে ছিটকে পড়বে, মায়ের মতোই আবার এক ছাঁচে গড়ে তুলবে ফুলুর জীবন? আমার এই আজকের গল্প এখানেই শেষ। গল্পটা শুনবেন, যদি মনে হয় ভালো কিংবা কোথাও অসুবিধা অবশ্যই জানাবেন। আর যারা শুনবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন, আমারও ভালো লাগবে।